নমস্কার, এমকে ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক। আজকে কথায় কথায় কৌশিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকে মূলত যেটা নিয়ে আপনাদের সঙ্গে আমার আলোচনা, মানে আপনাদের সঙ্গে আমি কথা বলবো, আপনাদের সামনে আমি কথা বলবো, সেটা মোটা বুদ্ধির ভোঁতা অস্ত্র। এটা একটা প্রাচীন বাংলা প্রবাদ দিয়ে শুরু করি। বারবার ব্যবহার কমে তার ধার। কেন বললাম? তার কারণ হচ্ছে, আপনারা দেখেছেন যে সম্প্রতি আইপ্যাক, যেটা তৃণমূল কংগ্রেস, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস দলের পরামর্শদাতা, মূলত ভোট কিভাবে হবে বা কোন স্ট্র্যাটেজিতে ভোট হবে, কিভাবে ভোট করলে মানুষের কাছে বা কোন প্রোগ্রাম নিলে মানুষের কাছে বেশি পৌঁছানো যাবে, এরা সেই তথ্য সংগ্রহ করে, তাকে অ্যানালিসিস করে এবং সেইভাবে রিপ্রেজেন্ট করে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে তৃণমূল কংগ্রেসের টোটাল পরিবার, সেই পরিবারের কাছে তারা সেই তথ্য তুলে ধরে এবং সেই মতো প্রোগ্রাম ঠিক করে। তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে আলোচনা মাফিক বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। তো এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে দেখা গেল যে যিনি এই আইপ্যাকের বর্তমান হেড, মাথা, প্রতীক জৈন, তার অফিস এবং তার বাড়িতে কার্যত বিনা নোটিশে ইনি রেড করলেন। তো এখন বারবার ব্যবহার কমে তার ধার, বা ব্যবহার বারবার কমে তার ধার, এই যে বাংলার প্রাচীন প্রবাদ, এই প্রবাদটাকে আমরা কেন বললাম? এই ঘটনাটার দুটো দিক আছে, সেই দুটো দিক নিয়েই আজকে আপনাদের সামনে কথা বলবো বা আপনাদেরকে জানাবার চেষ্টা করবো ব্যাপারটা। প্রথম দিক হচ্ছে একটা, আপনারা জানেন যখনই ভোট আসে তখনই কেন্দ্রীয় সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার, তার যে সংস্থাগুলি রয়েছে, তার অধীনস্থ যে সংস্থাগুলি রয়েছে, মূলত সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এগুলোকে দিয়ে বিভিন্ন যারা বিরোধী কথাবার্তা বলছেন, যারা বিরোধী, রাজনৈতিকভাবে যারা বিজেপির বিরোধী, তাদের ওপর একটা নিষ্পেষণ চালান। একদম এই ল্যাঙ্গুয়েজে বলছি, তাদের কাছে পাঠান। তারা বিভিন্ন রকম, পরদিন একটা খবরের কাগজ হয়, খবরের কাগজে খবরটা প্রকাশ হয় এবং সেখানে দেখা যায় যে দেখুন এর এই দুর্নীতি আছে। মানে এটা দেখে আসছি আমরা, দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। কারণ আপনারা যদি একটু পুরনো দিক ভাবেন, তাহলে দেখতে পাবেন দিল্লি ইলেকশনের আগে অরবিন্দ কেজরিওয়ালকে ঠিক একই রকমভাবে গ্রেপ্তার, ঝাড়খণ্ড ইলেকশনের আগে হেমন্ত সোরেনকে ঠিক একইভাবে গ্রেপ্তার। 2024-এ দেখুন, 2024-এ কয়লা চুরি এবং এইসব গরু পাচার ইত্যাদির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করা, সেখানে তল্লাশি ইত্যাদি সমস্ত কিছু করেছেন। আবার ঠিক যখন পশ্চিমবঙ্গের ইলেকশন 2026, সেই 2026-এ এসে আবার ঠিক একই রকম কাজ এই যারা মূলত তৃণমূল কংগ্রেসকে, এই আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে যে দল সরকার চালাচ্ছেন, সেই তৃণমূল কংগ্রেস দল যাতে বিব্রত হয়, তারা ইডির অফিসে এবং ইডির যিনি প্রধান, এই আমাদের আইপ্যাকের অফিসে এবং যিনি আইপ্যাকের প্রধান, তার বাড়িতে রীতিমতো রেড করলেন এবং একটা হাস্যকর রেড হলো, সেটা পরবর্তী সময়ে আপনারা দেখেছেন। তো এই যে ব্যাপার, এই বহুবার আজকে আম জনতা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছে যে এটা একটা খেলার জায়গায় নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন বিজেপি। কেন খেলার জায়গায় নিয়ে চলে যাচ্ছে? যখনই কোনো জায়গায় ইলেকশন হচ্ছে, তখনই সেখানকার প্রধান বিরোধী দল, সেই বিরোধী দলের যারা মাথা রয়েছেন, ঠিক তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, বা কোনো জায়গায় যেখানে অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট চলছে কোনো স্টেটে, সেখানে যারা সরকার চালাচ্ছেন সেই দলকে বারবার বিব্রত করা। একটু পুরনো দিনের ইতিহাস যদি বলি, আপনারা যদি ভেবে দেখেন, তাহলে আমার সঙ্গে বোধ হয় আপনারা সহমত হবেন। তার কারণ, এতদিন ধরে ইডি, সিবিআই বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ঠিক তৃণমূল কংগ্রেসের যাদের ওপর ছানবিন করেছেন, তল্লাশি চালিয়েছেন, যাদের অ্যারেস্ট করা হয়েছে, পরবর্তীকালে কোর্টে প্রডিউস করা হয়েছে, পরবর্তীকালে দীর্ঘদিন ধরে তার বিচার চলেছে, কিন্তু আলটিমেটলি বিচার থেকে কি উঠে এসেছে সেটা আপনারা সবাই জানেন। সেই সময় তাপস পাল, আমাদের এমপি, তার সঙ্গে একই জিনিস হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, একই জিনিস হয়েছে। মদন মিত্র, একই জিনিস হয়েছে। আজকে দেখুন মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা সিবিআই বা ইডি
যেটা প্রমাণ করতে চাইলেন, সেটা কি সত্যিকারের প্রমাণ করা গেল, বা প্রমাণ এখনো পর্যন্ত করতে পারলেন না। যদি এই কনভিকশনের রেট যদি দেখেন ইডির ক্ষেত্রে, তাহলে সেটা শুধুমাত্র 1%। অর্থাৎ 100 জনকে যদি ইডি ধরে, তাহলে দোষী সাব্যস্ত হয় মাত্র 1 জন। এটা আমি বলছি না, এটা ইডি, যদি আপনারা একটুখানি ইডির ব্যাপারে খোঁজ খবর নেন, যদি একটুখানি তাদের ওয়েবসাইট খুলে দেখেন, তাদের পেন্ডিং মামলাগুলো যদি দেখেন, তাহলে আপনারাও একই জিনিস কিন্তু জানতে পারবেন। তাহলে এই ছেলেখেলা কেন? তাহলে এই ছেলেখেলার উদ্দেশ্য হচ্ছে মূলত ভয় দেখানো। অর্থাৎ তুমি আমার বিরোধিতা করছো, তুমি আমার বিরোধী কথা বলছো, আমি যা বলছি তুমি তা মানছো না, অতএব আমি তোমার বাড়িতে আমার সেই সৈন্যদলকে পাঠাবো, যে সৈন্যদল আমার কথায় ওঠে এবং বসে। অর্থাৎ আমার কথায় যে সৈন্যদল উঠে বসে, আমি তাকে যা ডিরেকশন দেবো তাই করবো। আজকে এটা হয়েছে। আজকে সিবিআই, ইডি বা আপনার ইনকাম ট্যাক্স, এরা একটা হাস্যকর একটা জায়গায় নিজেদের, মানে বিজেপি সরকার এদের একটা হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে। কেন হাস্যকর জায়গায় নিয়ে চলে গেছে? আপনি দেখুন, আজকে যদি বাংলার পুরো ব্যাপারটা বলা যায়, এতদিন পর্যন্ত সিপিএম তারা কথায় কথায়, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারা কথায় কথায় বলতেন, না এটা তৃণমূল কংগ্রেসের পুলিশ, তৃণমূল কংগ্রেসের পুলিশ হচ্ছে দলদাস, অতএব এই বিচার ক্ষেত্রটা বা এই বিচার প্রক্রিয়াটা বা তদন্ত প্রক্রিয়াটা, এটা পুলিশের হাতে রাখা যাবে না, এটা দিয়ে দিতে হবে সিবিআইকে। হয়েছেও তাই। রিসেন্ট আপনারা আরজিকর দেখেছেন, সেখানে সিপিএম এর তরফ থেকে লয়ার তিনি অ্যাপিল করেছেন, তিনি অ্যাপিল করে মামলা চলে গেছে সিবিআই এর হাতে। কিন্তু আমরা দেখলাম কি? আমরা দেখলাম কলকাতা পুলিশ ঠিক যে লাইন ধরে তদন্ত করলো, সিবিআই সেই তদন্তের উপরই কিন্তু তার ছাপটা বসিয়ে দিল। অর্থাৎ কলকাতা পুলিশ যেটা ঠিক করলেন, কলকাতা পুলিশ যা যা করলেন, সেটা দেখা গেল যে সিবিআই তাকে মান্যতা দিলেন, এবং সেটা আমরা দেখতে পেলাম প্রত্যেকে। পাশাপাশি দেখুন, আজকে কি বলতে শুরু করেছে সিপিএম। যে সিপিএম এতদিন সিবিআইকে ভরসা করতো, যে সিপিএম এতদিন ইডিকে ভরসা করতো, কথায় কথায় সিবিআই এবং ইডি দেখাতেন যে না, এটা এই বিচার কলকাতা পুলিশ করবে না, কারণ কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের অধীন, তাহলে পুলিশ নিরপেক্ষ নয়, এই কথা বলি। আজকে কিছুদিন আগে যখন আরজিকরের মামলা চলছে বা তদন্ত প্রক্রিয়া চলছে, তখন সিপিএম এর শতরূপ তাচ্ছিল্য করেছেন সিবিআইকে। আবার মোহাম্মদ সেলিম এই রিসেন্ট ইডির ঘটনায় ইডিকে তাচ্ছিল্য করেছেন। অর্থাৎ এই সিবিআই এবং ইডি বা ইনকাম ট্যাক্স, এদের ঠিক গ্রহণযোগ্যতার মানুষের কাছে থাকছে না। প্রশ্ন কেন থাকছে না? কেন থাকছে না তার প্রধান কারণ হচ্ছে এদের অত্যধিক ব্যবহার এবং বাজে কাজে ব্যবহার। বর্তমান কেন্দ্রীয় সরকার খুব বাজেভাবে এদের ব্যবহার করছেন। এদের যে মানদণ্ড ছিল, যেখান থেকে সিবিআই, ইডি একটা সম্মানের জায়গা, বা এরাই যেটা করে দেবে সেটা ঠিক, এই ব্যাপারটা না রাজনৈতিক দল না সাধারণ মানুষ কেউ কিন্তু এটাকে আর নিতে পারছে না। মানে ইডিআই মানে একটা বিশাল ব্যাপার, সিবিআই মানে একটা বিশাল ব্যাপার, মানে ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তাই সিবিআই তদন্ত করছেন, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ তাই ইডি তদন্ত করছেন, সেটা কিন্তু নয়। আসলে হাস্যকর জায়গায় নিয়ে চলে এসেছে কেন্দ্রীয় সরকার, বারবার তাদের ব্যবহার করে তাদের ভোতা করে দিয়েছে। এবং পাশাপাশি দেখুন, ঠিক একই কথা উঠে আসে জুডিশিয়ারির ক্ষেত্রেও। যদিও আইন ব্যবস্থাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে বলতে বাধ্য হচ্ছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় কানাঘুষো শুনতে পাওয়া যায় যে আইন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত তারা বোধহয় কোথাও মোটিভেটেড হচ্ছে, কোথাও তারা বায়াসড, কোথাও তারা মানে এমন রায় দান করছেন বা এমন কোনো ক্ষেত্রে তৎপরতা দেখাচ্ছেন, আবার কোনো ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে কোনো তৎপরতা নেই। মানে এই ব্যাপারগুলো মানে মানুষের মধ্যে খুব বেশি করে আপনার ঘোরাফেরা করতে শুরু করেছে। মানে আজকে একটি কেন্দ্রীয় সরকারের তার পরিচালন ব্যবস্থার মধ্যে যে জিনিসগুলো রয়েছে, দেশ পরিচালনা করতে গেলে ইডি, সিবিআই, জুডিশিয়ারি এবং তার সঙ্গে ইনকাম ট্যাক্স যেগুলো রয়েছে তার অধীনে এইসব যারা ফোর্স বা যে সংস্থাগুলো রয়েছেন, যাদের দ্বারা করাপশন থেকে শুরু করে আইন প্রক্রিয়া সবটাই
যারা তদন্ত করে করাপ্টেড মানুষদের শাস্তি দেবেন ইত্যাদি করবেন, সেই জায়গাটা কিন্তু আজকে বিজেপি সরকার আর রাখেননি, তাদের বহুবার ব্যবস্থা করে। এবং এটাও দেখবেন যে এই প্রথম বোধহয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারা, এটা এই সরকারের আমলেই হয়েছে, এটা আর কোনোদিন হয়নি। এটা গেল এই মোটা বুদ্ধির ভোঁতা অস্ত্রের প্রথম ভাগ। ফিরে আসছে বিজ্ঞাপনের পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। কথায় কথায় কৌশিক অনুষ্ঠান। দ্বিতীয় যে দিকের কথা বলছিলাম, একটা তো কার্যত বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সহ সরকার পরিচালনা করবার জন্য যে সংস্থাগুলো, তার সঙ্গে তো নির্বাচন কমিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন, সবাইকে কার্যত প্রমাণ করিয়ে দিয়েছেন পাবলিকের কাছে যে এদের আর সে ধরনের গুরুত্ব নেই, কারণ এদের এতবার, এত বেশি, এত বাজে কারণে ব্যবহার করেছে। পাশাপাশি রাজ্য রাজনীতিতে কি হলো, আমি বলেছিলাম এর দুটো দিক আছে। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি রেডের খবর শুনে চলে গেল এবং 9 মিনিটের মধ্যে তিনি বেশ কিছু ফাইল, বেশ কিছু কয়েকটি ল্যাপটপ, যা জানা যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে, এগুলো নিয়ে চলে এলেন। সিপিএম এখানে খুব ভালো একটি প্রশ্ন তুলল যে ইডি দিয়ে দিলেন এগুলো 9 মিনিটের মধ্যে। তিনি একটা বড় জায়গা যেখানে এর আগে কোনোদিন জানি, সেখানে কোথায় ল্যাপটপ আছে, কোন ল্যাপটপে কি আছে, কোন হার্ড ডিস্কে কি আছে, কোন ফাইলে কি আছে, তিনি জেনে গেলেন কোথায় রাখা আছে, কি রাখা আছে, মাত্র 9 মিনিট সময়। না, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেবার ক্ষমতা দেখালেন না ইডির আধিকারিকরা। এবং সব থেকে বিস্ফোরক মন্তব্য যে ভিতরে যা ঘটেছে সে কথা আর বাইরে বলছি না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে প্রেস কনফারেন্সে এসে বললেন। কি ঘটেছিল ভিতরে? ইডি অফিসাররা কি জানিয়েছিল তাদের পেশাগত চাপ, ট্রান্সফারের ভয় বা অন্য কিছু কারণে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল, যারা কেন্দ্রীয় সরকারে আদি বসে রয়েছে, চালাচ্ছেন, পরিচালনা করছেন, তাদের ভয়ে বাধ্য হয়ে এটা করতে হচ্ছে? কারণ সেই সময় আইনগতভাবে যেগুলো করবার কথা ছিল ইডির, পরবর্তীকালে ইডি তাদের বিবৃতিতে হয়তো চাপে পড়েও সে বিবৃতি যেটা দিলেন ফোর্সিবলি, জোর করে বের করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তো যদি জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় বের করে নেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে তো প্রসিডিংস হওয়া উচিত ছিল, অ্যারেস্ট করতে পারতেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ওই জিনিসগুলো যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বেরিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে, তাহলে সেগুলো সিজার লিস্ট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া গেছে বলে বলতে পারতেন। কিছুই তো হলো না। বিজেপি তার প্রেস ব্রিফ করলেন, একটা রিটিন পেপার প্রকাশ হলো বিজেপি কি বলতে চাইছে, তারপরেই ইডি প্রেস ব্রিফ করলেন বিজেপিকে দেখে
প্রমাণ হয়ে গেল। সব থেকে মারাত্মক কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন, যে এরা আমাদের তথ্য চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। দেখুন, 2 এ 4কে যদি মেলান, মিলে যায় অনেক কিছু। কি কি মেলে? এই যে ঢক্কানিরা বিজেপি চালিয়ে যাচ্ছে, ক্ষমতায় আসছি, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তারা বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে। ন্যায্য পাওনা টাকা বাংলাকে তারা দেন, কেন্দ্রীয় সরকার দেননি, বিভিন্ন অছিলায়। 100 দিনের প্রকল্প, সেটাকে তার টাকা আটকে রেখেছেন এবং সেই প্রকল্প এখনো টাকা দিচ্ছে না, শুরুই করছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অনেকেও তারা মান্যতা দিচ্ছেন না, বুড়ো আঙুল দেখাচ্ছে। বিজেপি নিজেই সুপ্রিম কোর্টকে বলছেন যে তুমি কেউ নয়, আমরা যেটা ঠিক করবো সেটাই ঠিক, যে কথা আগে বলছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বললেন যে আমাদের তথ্য চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমাদের কোন বিধানসভায় কোন কোন প্রার্থীকে আমরা ঠিক করতে চাইছি বা আমাদের দলের স্ট্র্যাটেজি, সেটা বিজেপি ইডির মাধ্যমে সমস্ত কপি করে নিয়ে চলে যেতে চাইছে। পরবর্তী সময়ে বিজেপি নেতৃত্ব আবার প্রেস ব্রিফ করে বলছেন, না না, মমতা ব্যানার্জি কিছুই আটকাতে পারেননি, যা নেবার আমরা নিয়ে নিয়েছি। তাহলে কি এটাই সত্য? কারণ বিজেপির এই দশা লোকের কাছে প্রকাশ পেয়ে যাচ্ছে। সংগঠন নেই, নির্বাচন কমিশনের জন্য তাদের করুণার ফলে নিয়ম পাল্টে গেল, যে কোনো জায়গা থেকেই বিজেপি বিএলএ দিতে পারবে। আগে যেটা বুথ ভিত্তিক ছিল, সেটা হলো। তাহলে বিএলএ দিতে পারছেন না যে বিজেপি প্রত্যেকটি বুথে, স্বভাবতই প্রার্থীও খুঁজে পাবেন না, বা খুঁজে পেলেও প্রার্থীর পিছনে লোক থাকবে না। তাই কি আগে থেকে তৃণমূলে কারা প্রার্থী হবেন বা হতে পারেন সেই সম্ভাব্য লিস্টকে চুরি করে নিয়ে গিয়ে ঠিক একই প্রক্রিয়ায় তাদের বাড়িতে ইডিকে দিয়ে হানা দিয়ে তল্লাশির নাম করে তাদের ভয় দেখিয়ে কার্যত মাঠ ফাঁকা করে দিতে চাইছেন বিজেপি। যে সেখানে তৃণমূল কংগ্রেসের যারা আগামী বিধানসভা ভোটে লড়াই করবেন, তৃণমূল কংগ্রেসের টিকিটে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তাদের যদি ভয় দেখিয়ে দেওয়া যায়, তাদের বাড়িতে যদি তল্লাশি চালানো যায়, তাহলে তারা ভোটে দাঁড়াবেন না, বা তৃণমূল কংগ্রেস তাদের ভোটে দাঁড়াতে সাহস পাবে না। কারণ সবসময় বিজেপি প্রমাণ করতে চাইছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত একটি দল, তার মধ্যে যারা যারা আছেন তারা। তাহলে কি সেই প্ল্যানের জন্যই এই তথ্য চুরি? কিন্তু বোধহয় বিজেপি একটা জায়গায় ভুল করে ফেলবে। যেভাবে কার্যত ইডির তল্লাশির মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী ঢুকে পড়ে ইডিকে বুড়ামুল দেখিয়ে দিলেন, প্রমাণ করে দিলেন যে আমরা আর ভয় পাই না। জুজুর ভয় অনেকবার এইভাবে আমাদের দেখিয়েছেন আপনারা, আমরা আর ভয় পাই না। এটাই কি প্রমাণ হয়ে গেল এই ঘটনা পরম্পরা, যে ঘটনাগুলো ঘটল? নাকি বিজেপি হঠাৎ করে ভয় পেয়ে গেলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়েতে যেভাবে মানুষের ঢল নামছে, তাহলে যদি গণতান্ত্রিক ভাবে ভোট হয়, তাহলে সেই ভোটেতে পাত্তা করতে পারবেন না। আর সেই কারণে আগে থেকে স্ট্র্যাটেজি তৈরি করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব যারা করবেন বিধানসভা নির্বাচনে, তাদের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসটাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারলে, ফাঁকা মাঠ যদি ফাঁকা করে দেওয়া যায়,
তাহলে গোল করতে সুবিধা হবে। এই ঢক্কানিনাদ, যে ঢক্কানিনাদের কথা বিজেপি নেতৃত্বরা বলছেন, সেটাই হবে, সেটাই। তাহলে কি এই কারণ? কিন্তু সব থেকে বড় ভুল করলেন মৌচাকে ঢিলটা বলে। কারণ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপ বাংলার মানুষ দেখলেন, যেভাবে তিনি আবার বিরোধী নেত্রী থাকাকালীন যে মেজাজে তিনি থাকতেন, অনেক সিনিয়র সাংবাদিক যারা একদম বলছেন এটা দিদিগিরি, তাহলে কি সেই জায়গাতে আবার ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপি কি মৌচাকে ঢিল মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো সেই বিরোধী নেত্রী থাকাকালীন যে মানসিকতা, তার যে বক্তব্যের ঝাঁজ, সেই জায়গাটাতে নিয়ে চলে গেলেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে এই ইডি দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট সহায়ক যে পরামর্শদাতা প্রতীক জৈন এবং তার অফিস, তার বাড়ি, সেখানে ঢিল মেরে, সেখানে তল্লাশি করে কি বাংলার সমস্ত তৃণমূল কর্মীকে চার্জ হয়ে গেল? তৃণমূল কর্মীরা, নেত্রী যদি চার্জ হয়ে থাকেন, নেত্রী যদি সেই বিরোধী নেত্রী থাকাকালীন তার যে মানসিকতা, মনোভাব, সেটাকে যদি এইভাবে দেখিয়ে থাকে, নিশ্চিতভাবে সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা নতুনভাবে আবার ঝাঁপিয়ে পড়বেন 26 ইলেকশনে। তাহলে কি এই বারবার এই অস্ত্র, ইডি নামক অস্ত্র, সিবিআই নামক অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রের আর কিছু ধার রইল না? পাবলিকের কাছে, বিরোধী দলের কাছে এই অস্ত্র যেমন ভোঁতা প্রমাণ হলো, মমতা ব্যানার্জিও কার্যতভাবে এই অস্ত্রকে ভোঁতা প্রমাণ করে দিলেন এবং পাশাপাশি তার সেই বিরোধী নেত্রী থাকাকালীন সেই সত্তা, সেই মেজাজ আবার নতুন করে জাগ্রত হলো, যা লাখো লাখো তৃণমূল কর্মীকে আরো চার্জ করে দেবে আপকামিং ইলেকশনে, 26 ইলেকশনে। এখন সেটাই দেখার, রাজনীতি সেই দিকেই এগোচ্ছে। অন্তত আমাদের বিশ্লেষণ, আমরা যা তথ্য পাচ্ছি সেই তথ্যকে বিশ্লেষণ করে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের পাঁচালী সংলাপ, পাড়ায় পাড়ায় বিভিন্ন ছোট ছোট পকেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিকরা তারা পৌঁছে যাচ্ছেন, তারা মানুষের সঙ্গে কথা বলছেন। সেখানে কার্যত সিপিএম এবং বিজেপি তারা দিশেহারা কি করবে পাচ্ছেন না। অন্তত সেই সব তথ্য, সেই সব ছবি আমাদের কাছে আমাদের প্রতিনিধিরা পাঠাচ্ছেন প্রতি মুহূর্তে, আমরা সেগুলো দেখছি। আমাদের বিচার বিশ্লেষণ আমাদের আপনাদের কাছে তুলে ধরলাম। নিশ্চিতভাবে আপনারা কিছু ভাববেন, আপনারাও ভাবছেন, কারণ আমরা বিশ্বাস করি বাঙালি, এই বাংলায় যারা থাকেন তারা গণতন্ত্রপ্রেমী এবং রাজনৈতিক সচেতন মানুষ। সুতরাং আপনাদেরও বিশ্লেষণ থাকবে। তো আপনারা যেরকম কমেন্টস করেন একই রকমভাবে কমেন্টস করবেন। আবারও বলছি, সেটা পক্ষের হোক বা বিপক্ষে হোক, সেটা আমাদের যা বিশ্লেষণ তার পক্ষে যাক বা সেটা বিপক্ষে যাক, কারণ আপনারা কমেন্ট করলে আমরা সমৃদ্ধ হই। ভালো থাকবেন, নমস্কার।